আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কথা বলবো, কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হচ্ছে যে গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির ভরাডুবি হয়েছে এবং সেটা নতুন শক্তি বিজেপি আবির্ভাব ঘটেছে। এই যে বিজেপির পশ্চিমবঙ্গে জয়লাভ, সেটি বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়বে সেটি নিয়ে নানা আলোচনা চলছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর একটা বিশেষ পরিস্থিতিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের অবস্থা আমরা দেখেছি। সেই সম্পর্ক স্বাভাবিক হতে শুরু হয়েছে নতুন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর, কিন্তু সেটি প্রত্যাশিত মাত্রায় যায়নি। ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গে আমাদের প্রতিবেশীদের এই পরিবর্তন, সেটি আসলে কি ঘটবে, কি প্রভাব ফেলবে আপনার দৃষ্টিতে একটু জানতে চাই মোশাররফ ভাই। ধন্যবাদ আজম ভাই, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন যে পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক শক্তি এলো, এটা আমাদের জন্য নতুন ভাবনা। আর একদিকে একটি বিজেপির একটা কেন্দ্রীয় সরকারের একটি বিষয় আসলো। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের তিস্তা চুক্তি নিয়ে আমরা জানেন যে আমরা বহুদিন ধরে প্রোগ্রাম করছিলাম, এবং রংপুরে শেষে লালমনিরহাটে কয়েকটা বড় জনসমাবেশ হলো। জাগো বাহে তিস্তা বাঁচাই, এটা মানুষের প্রাণের দাবি। তো কেন্দ্রীয় সরকার বলছিল যে মমতা সরকার যেহেতু তিস্তা চুক্তি নিয়ে তারা মানছে না, কেন্দ্রীয় সরকার সেই ক্ষেত্রে তারা আন্ডান হয়ে পড়েছে, কেন্দ্রীয় সরকার খুব বিপদে পড়েছে, তারা এটা নিয়ে আর কিছু করতে পারছে না। এখন পশ্চিমবাংলায় যখন বিজেপি সরকার আসবে, নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার কি বলে তিস্তা বাঁচাই সম্পর্কে, তিস্তার পানি বন্টন চুক্তি সম্পর্কে, আমাদের ন্যায্য হিস্সা সম্পর্কে দিল্লি সরকারের কি বক্তব্য, এটা বোঝা যাবে। এতদিন তারা একটা অজুহাত দিয়ে আসছিল। এইটা আমি মনে করি যে একটা সময় আসলো যে কেন্দ্রীয় সরকার, দিল্লির নরেন্দ্র মোদীর সরকারের যে বক্তব্যটা, এই বক্তব্যটার কার্যকারিতা, বক্তব্যটার সততা সম্পর্কে আমরা ফাইনালি যাচাই করার একটা ব্যবস্থা হলো। আর অন্যদিকে হলো যে আজকে আপনি দেখবেন যে বিভিন্ন সামাজিক মাধ্যমে আজকে কলকাতায় বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের উপর আক্রমণ দেখবেন আপনি, এবং এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি বাংলাদেশে এটা নিয়ে বলবো যে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে যাই ঘটুক না কেন, আমরা বাংলাদেশে যেন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা যেটা বলেছিলাম, যে আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায় এখানে নিরাপদ, এবং তাদের যে বুক ফুলিয়ে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে যে হাঁটার অধিকার, এই অধিকারটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমরা এটা বলেছিলাম, ইলেকশন আগে বলেছে, ইলেকশনের পরে বলেছে, এবং 12 তারিখের পরে বলেছে, এবং আমরা যেটা রাখছিলাম এটা যেন কোনোভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ না হয়। এবং পশ্চিমবঙ্গে যা ঘটুক সেটা আমরা আন্তর্জাতিকভাবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে আমরা অবশ্যই মোকাবেলা করব। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যাব, ও সংখ্যালঘুদের যে কোনো ন্যায়ের পক্ষে থাকবো, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একদিকে হচ্ছে পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক শক্তি উত্থানের ফলে আমাদের বাংলাদেশে আমরা প্রায়শই এটা নিয়ে ঝামেলা পোহাবো, যে পশ্চিমবঙ্গে তারা যখনই ঝামেলা করবে তখনই বাংলাদেশে একটা ঝামেলার প্রাদুর্ভাব হবে। তো সেই ক্ষেত্রে এটা যেন না হয়, এটা নিয়ে আমরা সারাক্ষণ আমাদের একটা আলাদা টেনশন থাকতাম। আর একটা সুবিধা হলো যে তিস্তার পানির বিষয়ে কি বলে, এবং আপনি একই ক্ষেত্রে আপনি ফারাক্কার পানি চুক্তি, আপনি জানেন যে এই বছর ডিসেম্বরে ফারাক্কা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এটা মেয়াদ বৃদ্ধি অথবা পুনর্নবায়ন অথবা নতুন করে চুক্তি করা, এই বিষয়গুলি সামনে থাকবে। জি মোশাররফ ভাই, আপনাকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আলোচনার সূত্রপাত করেছেন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। আপনারা এনসিপি নতুন দল এবং নতুন আপনারা লক্ষ্য নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে
24-এর যে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পরিবেশ, সেখানে এক ধরনের ভারতের বিরুদ্ধে নানা রকম বক্তব্য আপনারা দিয়েছেন, এবং সেই ধরনের সঙ্গত অসঙ্গত সেটি অন্য কথা। আপনাদের এক ধরনের সোচ্চার ছিলেন বাংলাদেশের প্রশ্নে ভারতের সমালোচনায়। এই যে নতুন সরকার এলো পশ্চিমবঙ্গে মমতার পরাজয়ের মধ্য দিয়ে, এবং সেটি কেন্দ্রীয় সরকার, একই সরকার, তো আপনাদের সাথে কি ধরনের সম্পর্ক হবে এবং কোন রকম আশঙ্কা দেখছেন কিনা, যেটি অনেকেই বলছেন যে এখানে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হতে পারে, ওখানকার ঘটনা প্রবাহ এখানে হয়তো আসতে পড়তে পারে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আপনি যেটা বললেন যে আমরা ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য বিবৃতি দিয়েছি, কথাটি আসলে সত্য নয়। আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি। আমরা যখন দিল্লি না ঢাকা স্লোগান দেই, তখন মূলত আমরা দিল্লির আধিপত্য ঢাকার উপরে এটাকে আমরা ডিনাই করি। আমরা কখনোই ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যেই সম্পর্ক, হৃদ্যতা, নাগরিক থেকে নাগরিকের যে একটা আত্মীয়তার বন্ধন প্রতিবেশী হিসেবে, সেটা কখনো অস্বীকার করিনি, এখনো করছি না। ইভেন যখন আমাদের জুলাই আগস্টে বাংলাদেশে রাস্তায় আপনার রক্তাক্তি ঘটছিল, আপনার গণহত্যা চলছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গে দিল্লির জেএনইউতে কিন্তু আমাদের পক্ষে ভারতবর্ষের শিক্ষার্থীরাও কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা কখনো এটা বলবো না যে ভারতের সাথে আমাদের, আপনার যদি আপনি যেভাবে ফ্রেমিং করেন আর কি, আমরা নিজের অন্তত এই ফ্রেমিংটা করতে চাই না। আমরা বলি যে এখানে ভারতের আধিপত্যবাদী যে নীতি এবং বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে যে বাংলাদেশের সাথে ভারতের চুক্তি, বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, শেয়ার মানে ওয়াটার শেয়ারিং ট্রিটি, এই সবগুলো জায়গা যাতে বাংলাদেশ সমমর্যাদা ভিত্তিতে নেগোশিয়েট করতে পারে, সেই ধরনের পলিসির পক্ষে আমরা অবস্থান নিয়ে থাকি। এবং যেহেতু গত রিজিমটা ভারতের আপনার একনিষ্ঠভাবে সহায়তার মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, সেজন্য ধরেন এখানে স্বাভাবিকভাবে ভারতের বিপক্ষে আমাদের কণ্ঠটা সোচ্চার ছিল। স্বাভাবিকভাবে শুধুমাত্র এটা কিন্তু ভারতের পলিসি না, বাংলাদেশের যে তখন তাবেদার সরকার ছিল, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি বাংলাদেশের কোনো পলিসির বিরুদ্ধে বলো এখানে পার পেতে পাইতেন, কিন্তু ভারতের পলিসির বিরুদ্ধে কথা বললে কিন্তু এখানে জীবন নাশের হুমকি চলে এসেছিল। আপনি যদি বলেন নরেন্দ্র মোদীর যেই বাংলাদেশ সফর, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই যখন আপনার কোনো সাম্রাজ্যবাদী শক্তির কেউ আপনার ভ্রমণে আসে, তখন সেখানে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ, আপনার সমাবেশ এগুলো হতে পারে, সরকার এগুলোকে কন্টেইন করতে হয়। কিন্তু যেভাবে আপনার সরি নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে এখানে একটা আপনার 2 ডজনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সরকার, সেটা তো আসলে আমাদের পলিসির সাথে যায় না এবং কখনোই আমরা সেটা মেনে নিতে পারি না। আবরার ফাহাদের কথাই বলেন, আপনার ভারতের সাথে যে ফেনী নদীর পানি নিয়ে আবরার ফাহাদ একটা বাংলাদেশ পন্থী একটা স্ট্যাটাস দিয়েছিল। এটা তো আসলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয় নাই, কিন্তু বাংলাদেশের আপনার মানে এটা কি বলবো, এটা মূলত এটা দুইটা দেশের সম্পর্কের মধ্যে বাংলাদেশের ন্যায্যতার যে দাবির জায়গা থেকে কিন্তু তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, কথা বলেছিলেন, কিন্তু তাকে তার বিশ্ববিদ্যালয়ে খুন হতে হয়েছে। তো এই জায়গায় আমি প্রথমে বলবো যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো আপনার বিরোধ নেই, ভারতের প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এবং পশ্চিমবঙ্গে যেই আপনার নির্বাচন হলো, নির্বাচন তো ভারতের জনগণ দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, সেখানে আপনার পরপর 3বার একটা তৃণমূল সরকার ছিল। আমরা বুঝতে পারি, বাংলাদেশও থেকে আমরা বুঝতে পারি, দীর্ঘদিন আপনার যে কোনো আপনার শাসক যখন আপনার মানে শাসন প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে, নাগরিকের মধ্যে একটা একগুঁয়েমিও চলে আসে। অনেক ভালো কিছু দেওয়ার পরে কিন্তু আসলে আপনার নাগরিক ইনকামবেন্সি ফ্যাক্টর যেটি বলে। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় আছে এখানে, এখানে কিন্তু আমরা বারবার বলছি যে বিজেপির উত্থান, কিন্তু একটা বড় আপনার সংকট আমরা অনুধাবন করছি না, যেটা বাংলাদেশেও কিন্তু একই সংকটে বাংলাদেশে পড়তে পারে। সেটা হলো এখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আরেকটি আপনার মধ্যপন্থী শক্তি, অথবা যদি বলেন এখানে মানে যে ওরা যেভাবে বাংলার শ্রেষ্ঠত্ববাদী একটা শক্তি, একটা বাংলার নিজস্ব কালচার, এখানকার যে অসাম্প্রদায়িক যে সংস্কৃতি, এটাকে ধারণ করবে, এরকম শক্তি কিন্তু দাঁড়ায় নাই। না দাঁড়ানোর কারণে কিন্তু স্বাভাবিকভাবে আপনার তৃণমূলের বিপরীতে এখন কেন্দ্রীয় শাসন যেহেতু আছে বিজেপির, এবং এখানেও বিজেপি এটা প্রেস্টিজের জায়গা করে নিয়েছে, একটা প্রেস্টিজ ইস্যু করে নিয়েছে। সেই জায়গায় তো এই ভ্যাকুয়াম আপনার স্বাভাবিকভাবেই দক্ষিণপন্থী শক্তি কিংবা আপনার এরকম সাম্রাজ্যবাদী শক্তি নিবে। তো সেই জায়গায় আমরা অস্বাভাবিক দেখছি না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি মোশাররফ ভাইয়ের সাথে অনেকটাই একমত। তবে আমরা এটাকেও মনে করি যে স্বাভাবিকভাবে আপনি যদি আসামে দেখেন, আসামে ইতিমধ্যে বিজেপি সরকার আছে, তারপর প্রতিবেশী আরো কয়েকটা রাজ্যে আছে। মূলত যে আস্ফলনটা ছিল যে বাংলাদেশে পুশিন করবে, বাংলাদেশের আপনার সেখানে বাংলা ভাষাভাষী এবং মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশে ফেরত পাঠাবে, তাদেরকে আপনার সামহাও আপনার বাংলাদেশি টেক দিয়ে ফেরত পাঠাবে। এখন যখন কেউ রাষ্ট্র পরিচালনা আসে, তখন কিন্তু এটা শুধুমাত্র পপুলার কথাবার্তায় হয় না, এটা দায়িত্ব নিতে হয়।
এখন বিজেপি যখন পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা আসবে তখন কিন্তু তাকে দায়িত্ব নিয়ে কিন্তু সরকার পরিচালনা করতে হবে। সে শুভেন্দু অধিকারীর মতো আপনার বক্তব্য বিবৃতি দিয়ে কিন্তু রাজ্য পরিচালনা সম্ভব নয়। তো তারপরও আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, এটা কিন্তু একটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্রজেক্ট। এই হিন্দুত্ববাদ এটা শুধুমাত্র আপনার এমন না যে একক কোনো রাজ্যে সুশাসনের ঘাটতি আছে, এখানে উন্নয়নের ঘাটতি আছে, পরিবর্তন প্রয়োজন, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা এখানে অখণ্ড ভারতের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের একটা কিন্তু বড় আপনার ইমপ্লিমেন্টেশনের আপনার জায়গা হলো এই এই ক্ষুদ্র ক্ষুদ্র যে নির্বাচন অথবা রাজ্যগুলো নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সামহাও একটা এনসার্কেলের মধ্যে নিয়ে আসা। সো আমাদের এখানে একটা বিষয় যেটা আমি শুরুতে ঠাট্টা ছলে বলছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, অন্তত আজকে এই জায়গায় আমরা একমত হতেই হবে, সেটা হলো যে আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন জিয়ে রাখি, যে কোনো আঙ্গিকেই ধরেন, এটা সাম্প্রদায়িকতার আঙ্গিকে বলেন, ধর্মীয় রাজনীতির আঙ্গিকে বলেন, গণতন্ত্র আঙ্গিকে বলেন, আওয়ামী লীগের ইস্যুতে বলেন, যে কোনো ইস্যুতেই বিভাজন জিয়ে রাখলে এখানে অন্য শক্তি খেলার সুযোগ পাবে। আমাদের এই প্রতিবেশী দেশের এই পরিবর্তনকে মোকাবেলা করার একটাই এখানে আপনার উপায় আছে, সেটা হলো যে সরকার দল এবং বিরোধী দল এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণ করা। জি, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে